তো আমি আজকে যে গল্পটা বলবো এটা আমারই এক বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা। মিউজিশিয়ান বন্ধু একজন, ওর নাম সৌভিক এবং ওর বউ হচ্ছে অনন্যা। ওরা খুব ঘুরতে ভালোবাসে এবং ওরা খুব পাহাড় প্রেমী আর কি। ওরা গেছে, সন্ধে হয়ে গেছে, ওদেরকে রুম টুম দিয়ে দিয়েছে। অদ্ভুতভাবে কেয়ারটেকারটা একটা অদ্ভুত ধরনের। হট করে ওর বউ বলছে আমার খিদে পাচ্ছে, চিকেনের কিছু একটা আইটেম তুমি 2 প্লেট করে দিয়েছে সবে এনে খাটে রেখেছে। ওই গরম খাবারটা ওর বউ জাস্ট 2 হাতে এরম ভাবে তুলে এরকম করে জাস্ট খেয়ে নিল নিমেষের মধ্যে। এবার ও খুব ঠান্ডা জল খায়, ফ্রিজটা খুলে এই বোতলটা নিয়ে এই যে মাথাটা তুলেছে, ও দেখছে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে ব্লাড পড়েছে। ওর বউ অনন্যা যে কোসমিনকালেও গিটার ধরেইনি কোনো দিন, তারপরে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখছে ওর বউ বসে গিটারটা নিয়ে টুংটাং করে কিছু একটা বাজাচ্ছে। টুংটাংটা যে করছে ওটা প্রপার কিছুর একটা টোন বাজা যাচ্ছে। তারপরে ও যেই উঠে বসেছে, ওর বউ আস্তে করে গিটারটা রাখলো, চেয়ার থেকে মাটিতে নামলো, স্ক্রলিং করে এরকম ভাবে এসে খপ করে একটা জাম্প করে খাটে উঠলো। ওর সামনে এসে ভাট করে ওর মাথাটা ওর মুখের সামনে তুলে বলছে, এটা হালকা একটা বিচ্ছিরি একটা হাসি, চোখটা রক্তের মতো লাল, কুস্কো চুল, ডুয়েল ভয়েসে বলছে, নয় তুই একা চলে যা, আর না হলে আমি কিন্তু তোর বউয়ের সাথে সাথে আমি যাবো। এই মরেছে। ফেলে আসা দিন যাপন, বেঁচে থাকার সাত কাহন। ফেলে আসা দিন যাপন, বেঁচে থাকার সাত কাহন। ডায়েরির ধুলো মাখা পাতা, লেখা না বলা কত কথা। চেনা রাস্তা পেরিয়ে, অচেনা ক্রাউড এড়িয়ে, কফির কাপে চুমু, ধোঁয়া সরিয়ে, এই মেঘলা অবেলায় স্বপ্নেরা হেঁটে যায়। এখন ঠোঁটের ফাঁকে তুমি কই, সেই হাইওয়ে লং ড্রাইভে ঘন কুয়াশার বিকেলে, এক কিশোরী একা দাঁড়িয়ে স্নিগ্ধ সাদা পোশাকে। সেই হাইওয়ে লং ড্রাইভে ঘন কুয়াশার বিকেলে, এক কিশোরী একা দাঁড়িয়ে স্নিগ্ধ সাদা পোশাকে। হঠাৎ করে ছেলেবেলার দিন আজ খুব রঙিন লাগে। একটা হাইওয়ের মাঝে কিছু না বলা স্মৃতিরা জাগে। খোলা ছাদের ওপর দিয়ে দুহাত বাড়িয়ে শুধু থেকে যায় অধরা নীল আকাশ। সেই হাইওয়ে লং ড্রাইভে ঘন কুয়াশার বিকেলে, এক কিশোরী একা দাঁড়িয়ে স্নিগ্ধ সাদা পোশাকে। সেই হাইওয়ে লং ড্রাইভে, সেই হাইওয়ে লং ড্রাইভে, সেই হাইওয়ে লং ড্রাইভে, সেই হাইওয়ে লং ড্রাইভে। Excellent,
এক্সেলেন্ট একটা দারুণ শুরু হলো আজকের এপিসোডটা। ওয়েলকাম টু রিয়েল টক উইথ শ্রেয়া। চলে এসেছি আবার আজকে একটা নতুন এপিসোড আর একটা ভীষণ স্পেশাল গেস্টকে নিয়ে, সায়ন্তন অ্যান্ড ফ্রেন্ডস ওর ব্যান্ড। আর গানের ব্যাপারে আমি কমেন্ট করব না, আমি ডেফিনেটলি জানি দর্শক বন্ধুরা যারা শুনলো তারা সবাই একটা কমেন্ট তো বানতা হয়, একটা কমেন্ট অবশ্যই ড্রপ করতে হবে সায়ন্তনের জন্য। তো কেমন লাগছে সায়ন্তন ফার্স্ট টাইম স্টুডিওতে এসে, বলো। আমার খুবই ভালো লাগছে। অনেক দিন ধরেই আসবাসব করছি, কোনো কারণে তোমারও হচ্ছিল না, আমারও হচ্ছিল না। এক্স্যাক্টলি। তো এলাম আমিও আজকে। ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আমি গান শুনতে ভালোবাসি আর এইরকম সুন্দর গান গাইলে সব সময় ওয়েলকাম শ্রেয়াদের এখানে। আচ্ছা, আজকে কিন্তু সায়ন্তন শুধু গান গাইবে না, আজকে কিন্তু তার সাথে থাকছে আমাদের কিছু হরর এক্সপিরিয়েন্স, যেটা ওর নিজের সাথে ঘটেছে সেটাও শেয়ারও করবে। তো বেশি কথা বাড়াবো না কারণ আরও গান শুনতে হবে, সেটা তো ছাড়া যাবে না। তাই চটপট করে একদম স্ট্রেট চলে যায় আগে আমার হরর স্টোরিতে। আমরা ঘটনাটা আগে শুনবো, তারপরে আরেকটা গানও শুনবো। আর ছোট্ট করে একটু বলে দিই যে এখন যে ড্রেসটা আমি পরে আছি এটা একটা খুব মানে প্রেটি দেখতে একটা প্রিন্সেস গাউন। তো তোমরা যারা এরকম ছোট্ট মিষ্টি প্রিন্সেস গাউন পছন্দ করো তাদেরকে বলি যে তোমরা ফার্স্ট স্টেজ, যেটা অনিন্দিতা মিশ্রার একটা কনসার্ন, তো সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে পপটপ নম্বরে, এবং সেখান থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর প্রেটি ড্রেস কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তো এবার গল্পটা শুনি। তো আমি আজকে যে গল্পটা বলবো এটা আমারই এক বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা। ওকে। অ্যাকচুয়ালি আমরা পাড়াতে আড্ডা আমি খুব একটা কোনো দিন মারিনি। আমি একটু গান বাজনার জগতের আমার যারা বন্ধু বান্ধব আছে আমি ওদের সাথেই মানে আড্ডাটা মারতাম আর কি। তো সেরকমই আমার ওই মিউজিশিয়ান বন্ধু একজন, ওর নাম সৌভিক এবং ওর বউ হচ্ছে অনন্যা। ওরা দুজন লাভ ম্যারেজ করেছে। আচ্ছা। তো ওরা খুব ঘুরতে ভালোবাসে এবং ওরা খুব পাহাড় প্রেমী আর কি। এবার আমাদেরকে একদিন এসে বলল চল একটু পাহাড় দিয়ে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তো আমার কিছু সোর্স ছিল সামনে, আমি বললাম যে ভাই আমি যেতে পারবো না, তোরা চলে যা। তো আরও দুজন বন্ধুকে ওরা হয়তো বলেছিল, ওরাও যেতে পারেনি। তো আলটিমেটলি ওরা কাপেল, ওরা যাবে ঠিক করেছে। এবার ট্রেনের টিকিট কেটেছে সেরকম একটা শিয়ালদা থেকে। এবার আমি গেছিলাম ওদেরকে ছাড়তে, খুবই আনন্দ সহকারে ওরা মানে গেল আর কি। তো এবার তো চলে গেছে ওরা, আমি ছেড়ে এসেছি ওদেরকে। এবার মাঝখানে আর ওদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি, ওদের হয়তো এক সপ্তাহ ট্রিপ ছিল একটা। এবার আমরা আনন্দে আছি যে গিয়ে ভিডিও কল করবে বা এসে গল্প টল্প করবে। এবার মাঝখানে বেশ 10-15 দিন কেটে গেছে, কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা। এবার আমি বলছি কী হলো। তারপরে হঠাৎ একদিন বন্ধুরা ফোন করেছে, করে বলছে একবার তুই দেখা কর আমার সাথে, খুব প্রবলেমে পড়েছি বা প্রবলেমে আছি এরকম। তারপরে ঠিক আছে কী হলো, তোরা ঘুরতে গেলি, কোনো ছবি পাঠালি না বা ভিডিও কল করলি না। বললো প্রচুর বড় ঘটনা হয়ে গেছে, তুই দেখা কর। আমি তো জানি না কি হয়েছে। ঠিক আছে দেখা কর। আমাকে বলছে আমার বাড়িতে চলে আয়। ও যাদবপুরে থাকে, ওদের বাড়িতে গেছি। এবার গিয়ে মানে আমি ছিটকে গেছি জাস্ট ঢুকে দেখি ঘর পুরো তছনছ, ওর বউয়ের চুলগুলো পুরো উস্কো খুস্কো, চোখটা পুরো লাল, এবং ওকে লিটারেলি খাটে বেঁধে রাখা হয়েছে। এই বাবা। আমি বললাম এটা কি মানে কেন? ও বলছে আর বলিস না ভাই, বলে তখন শুরু করলো ঘটনাটাতে আসছি এবার। ওরা তো দার্জিলিং পৌঁছায় গেছে পরের দিন, গাড়ি ধরে যথারীতি। ওটা ছিল বেসিক্যালি দার্জিলিং অফবিট, আমি জায়গাটার নাম নিচ্ছি না, হোমস্টেটারও নাম নিচ্ছি না। তো ওরা এখান থেকেই সব বুকটুক করে গেছিলো। এবার যথারীতি হোমস্টেতে পৌঁছেছে, দার্জিলিংয়ে নেমেছে, ব্রেকফাস্ট করেছে, গাড়ি ধরে ওরা ওদের মতো গেছে। এবার ওদের পৌঁছাতে অলমোস্ট বিকেল হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, ওদের বিকেল হয়ে গেছে। তো এবার ওই যে কেয়ারটেকারটা সে আবার রাতে ওখানে থাকে না। আচ্ছা। সে কেয়ারটেকার রাতে থাকে না, ওর একটু নিচের দিকে ওর ঘর আছে, ও সেখানে থাকে। হোমস্টেটাতে শুধুমাত্র যারা যায় তারাই থাকে। ও একদম খাবার দাবার করে ওদেরকে রুমে সার্ভ করে দিয়ে চলে যায়। তো এবার ওরা গেছে, সন্ধে হয়ে গেছে, ওদেরকে রুম টুম দিয়ে দিয়েছে। এবং অদ্ভুতভাবে আমার বন্ধুরা বলছে যে কেয়ারটেকারটা ছিল, কেয়ারটেকারটা একটা অদ্ভুত ধরনের, একটু মধ্যবয়স্ক। ও 4টে কথা বলার পরে একটা কথার উত্তর দেয় আর কি, এরকম।
আর ও ভাবছে কী কেমন লোক, এবার যথারীতি বলেছে আমরা এরকম আমাদের কিছু খাওয়া হয়নি, তুমি কিছু আমাদের খাবার বন্দোবস্ত করো। লোকটা বলছে ঠিক আছে আপনারা ঘরে যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। এবার ওই লোকটাই রান্না করতো এবং আর একটা ছেলে সাথে ছিল যে পুরো মেনটেন করতো আর কি, সেও থাকে না রাত্রিরে, ওরা দুজনেই চলে যায়। আচ্ছা, এবারেতে ওদের রুমে খাবার পাঠিয়ে দিয়েছে এবং ওই কেয়ারটেকারটা নিজেই খাবারটা দিতে এসছে, দিতে এসে ও অদ্ভুত ভঙ্গিমাতে বলেছে রাত্রি 9টার পরে হোমস্টের বাইরে কেউ যাবে না, বলছে যাবেন না। ওরা বলছে ঠিক আছে, বলেছে আমরা তো হোমস্টের বাইরে রাত্রিবেলা ঘুরে বেড়াই, আর পাহাড়ে আর রাত্রিবেলা কোথায় ঘুরতে বেরোবে, ওই হোমস্টের বারান্দাতে থাকবে, না হলে আশপাশে কোথাও থাকবে। এবার কেয়ারটেকারটা যথারীতি ওর মতো বলে চলে গেছে। এবার ওদের খেয়ে ফ্রেশ হতে হতে মোটামুটি 7টা বেজে গেছে প্রায়। এবার ততক্ষণে কেয়ারটেকারটা এসে ওদেরকে রাতের খাবারটা ঘরে ঘরে দিয়ে বলেছে আমি চললাম। কেয়ারটেকারটা 8টার আগেই চলে যায়। আচ্ছা, এবার এবং ওদেরকে বলে গেছে 9টার পরে তোমরা কিন্তু আর হোমস্টের বাইরে যাবে না কেউ, বলে চলে গেছে। এবার ছেলেটা আমার যে বন্ধুটা রবি, ও দেখছে যে সুন্দর একটা হোমস্টে, ওই কিছুটা ওই ডুপ্লেক্স মাড হাউস টাইপের, ওকে, সুন্দর হোমস্টে, আমাকে ছবি দেখিয়েছিল পরে। তো ওপর থেকে নিচে মানে টোটালটাই কাঠের আর কি। এবার ওপর থেকে নেবে একটা করিডোর আছে, ওই করিডোর দিয়ে সোজা বাঁদিকে গিয়ে তারপরে বাইরে বেরোনো সিঁড়িটা নামছে। নেবে সামনে সুন্দর একটা লন আছে এবং লনের সামনেই একটা এরকম ছোটো জলাশয় গোছের কিছু একটা আছে, ওর থেকে যা বর্ণনা আমার শোনা। এবারে কাঠের ঘর, শীতকাল, সব কিছুই শুকনো। এবার আমার বন্ধু সৌভিক, ও একটু প্রকৃতিপ্রেমী, গান বাজনা নিয়ে থাকে। এবার ও ভাবছে যে রুমের মধ্যেই বসে আছি, সন্ধ্যেবেলা ঠান্ডাও পড়েছে, একটু বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। এবার যথারীতি ওর আর ওর স্ত্রী, ওদের দুজনের লাভ ম্যারেজ ছিল। ওরা যখন কলেজে পড়তো তখন থেকেই ওদের মানে প্রেম ছিল এবং তখন ওরা তুই তাকারি করতো। বিয়ের পরে সেটা আস্তে আস্তে তুমিতে কনভার্ট হয়েছে। তো এবার ওর বউকে হঠাৎ করে বলেছে যে ঠিক আছে তুমি একটু বসো, ফোন টোন দেখো, টিভি দেখো, টিভি ছিল হোমস্টেটাতে, বলছে তুমি টিভি দেখো, আমি একটু বাইরে থেকে একটু সিগারেট খেয়ে আসি। ঘরের মধ্যে জানলা খুলতে পারবো না, তো সাফোকেটিং একটা পরিবেশ হয়ে যাবে, বাইরে থেকে খেয়ে আসি। গেছে বাইরে সিগারেট খেতে। ওকে যে বলে গেছিলো কেয়ারটেকারটা যে তুমি 9টার পরে আপনারা কেউ বাইরে যাবেন না, কোনো কথাই শোনেনি। ও এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বার করে দিয়েছে। ওই কী হবে রাত্রিবেলা তো বন্য জন্তু জানোয়ার আসতে পারে, সেই জন্য হয়তো বারণ করছে, সাপ খোপ থাকতে পারে পাহাড়। এবার গেছে যথারীতি একদম বাইরে বেরিয়ে গেছে, মানে করিডোর থেকে হোমস্টেটার বাইরে যে লনটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে ও সিগারেট খাচ্ছে, ফোনে কারোর সাথে একটা কথা বলছিল, আমাকে যতদূর বলেছে। আর বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মানে প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তারপরে ওর বউ বাইরে বেরিয়ে এসছে, অনন্যা, এসে ওকে বাইরে করিডোরে কোথাও দেখতে না পেয়ে ওর বউ ওর সাথে নিচে নেমেছে। নিচে নেমে ওকে এবার ডেকেছে, বলছে যে চলো তুমি তো সেই কখন তো বেরিয়ে এলে, আসছি বলে হ্যাঁ যাচ্ছি বলে তারপরে ওরা আবার একসাথে উঠে এলো। এবার ও যখন নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, ওর বউ ওকে ডাকবে বলে বেরিয়েছিল, ওর বউও সিগারেট খায়। এবার ওর বউও ধরে মানে সিগারেটটা ঘর থেকে ধরিয়েছে, বাইরে বারান্দাতে এসে খাচ্ছে আর কি। খেয়ে দিয়ে তারপরে নিচে নেবে ওকে ডেকেছে। এবার একসাথে চলে এসছে, এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু হয়নি। পরের দিন সকালবেলা ওরা উঠেছে, ওদের গাড়ি বুক করা ছিল আগের থেকে, ওরা সাইট সিইং করতে যাবে। তো সকালবেলা যথারীতি কেয়ারটেকারটাকে আগের দিনই বলে রেখেছিলো যে সকালে এরকম আমাদের 8টার সময়তে গাড়ি আসবে, আমরা যাব, তো তুমি আমাদের তার আগে ব্রেকফাস্ট করে দেবে। তো এবার পাহাড়ে যথারীতি ভোর 5টা থেকে ওদের মানে লাইফস্টাইলটা শুরু হয়ে যায়। তো এরাও ওই কেয়ারটেকারগুলো মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে সব চলে আসে, কারণ বাকি যারা হোমস্টেতে গেস্ট থাকে তাদেরকে খাবার সার্ভ করার ব্যাপার থাকে। তো ওদেরকে ব্রেকফাস্ট করে ওদেরকে ডাকতে এসছে, বলছে আপনাদের কি রুমে সার্ভ করে দেবো না নিচেতে কিচেনের ওখানটা দেবো, ওদের যে ডাইনিং স্পেসটা থাকে। ও বলছে না আমরা বেরানোর সময়তে নিচ থেকে খেয়ে চলে যাবো। তো ওরা যথারীতি নিচে গেছে, খাওয়া দাওয়া করেছে, করে গাড়ি এসছে, সাইট সিন করে চলে এসছে। এইবারে ব্যাপারটা হচ্ছে ওরা ড্রিঙ্কও করে,
এবার যথারীতি কিনে টিনে এনেছে। সে এবার ঘরের মধ্যে সন্ধেবেলা ফ্রেশ ট্রেশ হয়ে বসেছে খেতে। এবার খেতে বসতে বসতে ওদের মোটামুটি সব গুছিয়ে বসতে বসতে প্রায় 8টা বেজে গেছে। এবার তখন কেয়ারটেকারটা যাবে আর কি, কেয়ারটেকারটা বলে গেল আপনাদের খাবার দিয়ে গেলাম, আপনারা কিন্তু বাইরে কিন্তু বেরাবেন না রাত্রিবেলা, যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন। বলছে ঠিক আছে বলে চলে গেছে। এবার এরা তো যথারীতি খাওয়া দাওয়া শুরু করেছে। এবার তার মধ্যে কাঠের হোমস্টে, ওদের যে জানলাগুলো হয় তাতে কোনো গ্রিল থাকে না, পুরোটাই ওপেন থাকে। যথারীতি 2টো জানলা খুলে দিয়েছে, সুন্দর ঠান্ডা একটা এয়ার ঢুকছে, বাইরেটা হালকা কুয়াশা। ওরা ওই ফিলটা নিতে নিতে নিজেদের মধ্যে একটা টাইম স্পেন্ড করছে, ড্রিঙ্ক করছে। করতে করতে ছেলেটা আবার ওকে বলেছে আমার বন্ধুরা যে এবার জানলাটা বন্ধ করে রেখে দিই, অনেকক্ষণ ঠান্ডা ঢুকছে, ঠান্ডা লেগে খেয়ে যাবে। ঠিক আছে। তারপরে বলছে জানলা বন্ধ করে দিয়েছে। এবার আবার গেছে সিগারেট খেতে, আবার নিচে নেমেছে। এবার মেয়েটাও বলে যে আমিও যাব, আমি সিগারেট খাবো। এবার একসাথে নিচে নেমেছে। নিচে নেমে বাইরের লনটাতে দুজনের মতো ঘুরছে, ঘুরে ঘুরে সিগারেটটা খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে আবার এসছে রুমে এসছে, ঠিক আছে, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এইবারেতে ভোর রাত্রিবেলা মেয়েটা একটা গোঙানির আওয়াজ, ভোর রাত্রিবেলা, তখন প্রায় 3:30 4টে বাজে আর কি, মানে নিশুতি তখন আর কি। এবার আমার বন্ধু ও হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে ওর গোঙানির শব্দে। তারপরে ও উঠে বসেছে। এবার হোমস্টেগুলোতে কী হয়, ড্রিম লাইট বলতে সেরকম কিছু থাকে না, তো ওরা ঘর পুরো অন্ধকার করেই শুয়েছিল। এবার উঠে এবার ফোনের টর্চটা জ্বালিয়ে ও দেখছে ওর বউ কাঁপছে, তারপরে গায়ে হাত দিয়ে দেখছে বিভৎস জ্বর। তারপরে তো মুখের চোখে জল ফল দিয়ে ওকে জল টল খাইয়েছে, তারপরে ও লিটারেলি মানে কাঁপছে আর কি জ্বরেতে। তারপরে ওদের কাছে তো থার্মোমিটার নেই বা ফার্স্ট এড কিছু নেই যে মাপবে কত জ্বর হয়েছে, তো ও দেখেছে জ্বর আছে, ঠিক আছে চলো সকালটা হোক, সকালের আগে তো কিছু করতে পারবে না। এবার কোনো মতে ও রাত্রিবেলা আর ঘুম হয়নি, বউকেই সামলাতে ওর কেটে গেছে, জলপট্টি দেয় সেই ও তো মানে ও কি করবে কিছু বুঝতে পারছে না। অত রাত্রির একটা, সে তো একটু কনফিউজড। হ্যাঁ, একদম একটা রিমোট জায়গা, কি করবে। আর অত রাত্রিরে কেয়ারটেকারকে ফোন করলে ও ফোন ধরবে না। রাইট। এবার এই করে করে মোটামুটি একটু সূর্যটা ফুটেছে, তখন কটা বাজে, 5-5:30 এরকম হবে। ও তখনই কেয়ারটেকারকে ফোন করেছে, করে বলছে যে আমার স্ত্রীর খুব জ্বর এসছে, তুমি কোথাও দিয়ে একটুখানি ডাক্তার বা ওষুধ যদি অ্যারেঞ্জ করতে পারো খুব ভালো হয়। এবার সে বলছে আমি হোমস্টের দিকেই এখন যাচ্ছি, বাড়ির থেকে বেরোচ্ছি, কিন্তু স্যার এখন কিছু পাওয়া যাবে না, আর একটু সকাল না হলে 8টা না বাজলে এখানে কিছু পাওয়া যাবে না। তারপরে ওই কেয়ারটেকারটা এসছে কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক পরে এসছে। এসে তারপরে এদেরকে ডেকেছে, এরা দরজা খুলেছে আমার বন্ধুটা খুলে, তারপর ও ঢুকেছে, ঢুকে দেখেছে, দেখে বলছে হ্যাঁ, বলছে ডাক্তার তো ডাকতে হবে, বলছে যে আপনাকে তো আমার সাথে যেতে হবে তাহলে। তখন ও বলছে আমি আমার স্ত্রীকে ছেড়ে কীভাবে যাব। তখন কেয়ারটেকারটাকেই বলছে তুমি নয় ডাক্তার ডেকে আনো, আর না হলে তুমি জ্বরের ওষুধ কোথাও থেকে আমাকে এনে দাও। তখন কেয়ারটেকারটা বলছে ঠিক আছে, বললো আমি এখানে ডাক্তার তো পাওয়া যাবে না, বললো আমি ওষুধ আনানোর ব্যবস্থা করছি। তো ওই আর একটা যে ছেলে ছিল ওকে ফোন করে বললো যে তুমি যখন আসবে জ্বরের ওষুধ নিয়ে আসো। এবার সেই ছেলেটা একটু বেলায় আসে আর কি। এবার সেই সব করে আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তখন এসে এবার তো ওদেরকে তখন ব্রেকফাস্ট দিয়েছে। এবার ব্রেকফাস্ট খেয়েছে। এবার জ্বরের মুখে মানুষের খেতে খুব একটা ভালো লাগে না, স্পাইসি খাবার খেতে ভালো লাগে। এবার হোমস্টের খাবার তো সেই অর্থে স্পাইসি হয় না, তো আলুর পরোটা বা এরকম কিছু একটা ওরা বলেছিল আমাদেরকে করে দিন, তো করে দিয়েছে। মেয়েটা কোনো মতে একটুখানি খেয়েছে, খেয়ে ওষুধটা খেয়েছে, খেয়ে জ্বরটা একটু নেমেছে। তখন ওদের ওই দিনকেও একটা সাইট সিংয়ের আর একটা পার্ট যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল করতে হলো, সেটা যেতে পারলো না। যথারীতি মুড স্পয়েল হয়ে গেছে, এরা ঘুরতে এসে ভেবেছিল আনন্দ করবে, সে কি জায়গা থেকে জ্বর হয়ে গেছে। এবার ছেলেটা ভাবছে যে ঠিক আছে জ্বর হয়েছে, কি আর করা যাবে, তাহলে আজকের দিনটা দেখি, কালকে তাহলে সেরকম হলে তৎকালে টিকিট কেটে আমরা বেরিয়ে যাব।
এইবারেতে ওই দিনকে আর কোথাও গেল না, ওই হোমস্টেতেই রইল। এবার আমার বন্ধুটা হচ্ছে ও ও মানে ও অ্যালকোহলিক আর কি, ও প্রায় প্রতিদিনই মানে খায় আর কি। তো ওদের তো আনাই ছিল, ও ঠিক ওই যথারীতি সন্ধেবেলা আবার নিয়ে বসেছে। ওর বউ ততক্ষণে একটু সুস্থ হয়েছে আর কি। হট করে ওর বউ বলছে আমার খিদে পাচ্ছে, আমায় কিছু খাবার অর্ডার করে দে। এবার তখন হয়ে গেছে তুমি থেকে তুই। আচ্ছা। এবার এরা প্রথমে যখন প্রেম করতো তখন তুই তাকারিই করতো, পরে সেটা বিয়ের পরে তুমি হয়ে গেছে। কখনো কখনো হয়তো একে অপরকে তুই বলে, সেটা খুব মানে কখনো কখনো আর কি, মাঝে সাঝে। আর মেয়েটা বলেছে যে খাবার অর্ডার কর। এবার এ বলেছে ঠিক আছে, জ্বর হয়েছে, ঠিক আছে খাবার অর্ডার, বলছে চিকেন অর্ডার কর। এবার তখন কটা বাজে, সন্ধ্যেবেলা 7টা-8টা এরকম বাজে। এবার কেয়ারটেকারটাকে ডেকেছে, তখনও কেয়ারটেকারটা যায়নি। কেয়ারটেকারটাকে বলেছে এরকম চিকেনের কিছু ডিশ যদি তুমি বানিয়ে দিতে পারো। তখন বলছে যে আমি তো এখন আর কিছু বানাতে পারবো না, আমার তো সব কিছু হয়ে গেছে। ও বলছে না, মানে আমার স্ত্রী বলছে এখন আমাদের খিদে পেয়েছে, তাহলে আমরা কী খাবো। তখন বলছে আপনাদের তো আমি তো করে দিয়ে এসেছি, তো পকোড়া যেমন দেয় ওরা সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে এসেছি। বলছে না, বলছে আরও লাগবে। তখন ও বলছে তাহলে টাইম দিতে হবে। বলছে এক্ষুনি হবে না, বলছে আমি এখানে আর কিছু হবে না, বললো আমাকে তাহলে নিচে থেকে আনাতে হবে। তো ওদের সব তো মানে পাহাড়ি গ্রামগুলো তো ছোটো ছোটো হয় এবং ওদের কন্ট্যাক্ট থাকে একটা গ্রাম থেকে আর একটা গ্রামে। তো এবার ধাপে ধাপে তো ওদের হোমস্টেগুলো থাকে। এবার একটা হোমস্টে থেকে আর একটা হোমস্টেতে ওদের কন্ট্যাক্ট থাকেই। তো এবার অর্ডার করে ওঠেছে, বলছে আপনাদের কী লাগবে। বলছে চিকেনের কিছু একটা আইটেম তুমি 2 প্লেট করে দিয়ে যাও, একটা ছেলেটার একটা ওর বউয়ের। এবার করে দিয়ে গেছে। তাই সেখানেও মোটামুটি প্রায় ঘন্টা দেড়েক লেগেছে, প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। ততক্ষণ কেয়ারটেকারটা আচ্ছা। ছিল। এবার দিয়েছে সবে এনে খাটে রেখেছে, মানে গেটে নক করে হয়েছে, আমার বন্ধুরা দরজাটা খুলেছে, এবার 2টো প্লেট ওর হাতে ধরিয়ে দিয়েছে। ও প্লেটটা এনে খাটে রেখেছে, একটা ওর প্লেট, একটা ওর বউয়ের প্লেট। ড্রাই চিলি চিকেন সামথিং কিছু একটা অর্ডার করেছিল। ওকে। ওই গরম খাবারটা ওর বউ জাস্ট 2 হাতে এরমভাবে তুলে এরকম করে জাস্ট খেয়ে নিল নিমেষের মধ্যে। 2 প্লেটে এরকমভাবে খাবলা মারলো, এবারে যত কটা উঠলো হাতে এরমভাবে খেয়ে নিল। পুরো মুখে লেগে ফেগে আছে আর কি, গরম খাবার, মানে ধোঁয়া উঠছে খাবারটা দিয়ে। ওই দিকে বললো কী হলো এটা হঠাৎ করে, জ্বরের মুখে মানুষের একটু স্পাইসি খেতে ভালো লাগে, তাহলে এরকম করে কে খায়, ব্যাপারটাকে পাত্তা দেয়নি। ও বলছে তো আমারটা থেকেও খেয়ে নিল, ওরটা থেকেও খেয়ে নিল। কেয়ারটেকারটা ততক্ষণে নিচে নেবে, মানে নিচেও নাবেও নি কেয়ারটেকারটা, এটা 2তলা হোমস্টে। নিচে নাবার আগে 2টো প্লেটের চিকেন সাফ। ওটা শুনে আমার কাঁটা দিয়েছিল, আবার এখন কাঁটা দিচ্ছে। তো আমার বন্ধুরা ওরা তো পাত্তা দেয়নি, ও ভেবেছে বোধ হয় তো জ্বর হয়েছে, তো মানুষের জ্বরে তো ভুলভাল বাবাকে অনেক কিছু করে। ও ভেবেছে বোধ হয় ঠিক আছে, গায়ে প্রচুর জ্বর ছিল তো খিদেও পেয়েছে, ঠিক আছে খেয়েছে। তারপরেই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মেয়েটা বলছে যে আমার আরও চিকেন লাগবে। আচ্ছা। বলছে এই চিকেনে আমার কিছুই হবে না, বলছে আমার আরও অনেক চিকেন লাগবে। ছেলেটা বলছে কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তোর নাকি, বলছে এই এরমভাবে খেলি তারপরে বলছিস আবার খাবি, রাতে খাবার খাবি। বলছে আমার আরও চিকেন লাগবে। সে এমন করছে, তখন ছেলেটা বাধ্য হয় আবার কেয়ারটেকারটাকে ওপর থেকে একটা হাঁক মেরে ডেকেছে। মানে ততক্ষণে ছেলেটা ঘর থেকে বাইরে চলে এসছে, এসে দেখছে যে কেয়ারটেকারটা আছে না বেরিয়ে গেছে। তখন দেখছে ওর গেটে তালাটা মারছে, বেরোবে। মানে ওদের রান্নাঘরটা ওই হোমস্টে থেকে নেবে একটু গিয়ে ওদের কিচেনের মানে পার্টটা ছিল আর কি, এবার সেটার এক গেটটা আটকাচ্ছে। তখন ও আবার ওপর থেকে হনন করে নিচে নেবে, কেয়ারটেকারটাকে বলছে যে আরও তুমি 4 প্লেট চিকেন আমাকে পাঠিয়ে দাও, আরও 4 প্লেট তুমি চিকেন পাঠিয়ে দাও। ওই ভেবে মানে আমার বন্ধুরা বলছে যে আমার তখন মাথা থেকে সব কিছু আউট হয়ে গেছে। এবার আমি ভাবছি আবার আমি 2 প্লেট অর্ডার করব, তারপর আবার যদি খেয়ে বলে আরও লাগবে, তখন আমি কি করব, তো ততক্ষণে তো আর কেয়ারটেকার থাকবে না। ও একবারে তখন 4 প্লেট বলেছে তুমি কোনোভাবে আমাকে এনে দাও। তখন কেয়ারটেকারটা বলছে কী শুরু করেছেন আপনারা, এরকম প্রচুর গেস্ট আছে, কেউ এরকম করে না। বলছে আপনারা পাগল, মাথা খারাপ, এইসব বলেছে। সেই নিয়ে ওদের মধ্যে একচোট হয়ে গেছে।
তখন এসব হয়েছে টয়েছে, তারপরে কেয়ারটেকারটা বলছে ঠিক আছে এখন বাজে 9টা, বলছে আরও কিন্তু 1 ঘন্টা টাইম লাগবে। ও বলছে ঠিক আছে তুমি আরও 2 ঘন্টা নাও, কিন্তু আমাকে আরও 4 প্লেট চিকেন তুমি এনে দাও। এবার এর মধ্যে ওদের রাতের খাবারটাও কিন্তু ঘরে ঢাকা দিয়ে রাখা রয়েছে, ডিনারটা আর কি। এবার সেখানেও চিকেন, হোমস্টেগুলো রাতে চিকেন দেয়। এবার সেই চিকেন এসে পৌঁছালো রাত্রি 11:30টার সময়, ওই কেয়ারটেকারটাই নিয়ে এলো, আচ্ছা এসে দিয়ে গেল, গিয়ে বলল যে এরপরে কিন্তু চাইলে আমাকে পাবেন না, আমাকে আর আমি কিন্তু রাতে ফোন অফ করে দিই। বললো যে আজকে অন্তত আমি অফ করে দেবো, নাহলে আপনি আবার ফোন করবেন। মানে লিটারেলি এটা বলেছে লোকটাকে, বললো আমি ইউজুয়ালি ফোন অফ করি না, কারণ আমি যেহেতু থাকি না, গেস্টদের যদি কিছু প্রবলেম হয় তো আমাকে ছুটে আসতে হয়। তো এবার ছেলেরা ওর কথা শুনে আমি হাসি পেয়ে গেছিলো তখন। মানে এমন সিচুয়েশনটা হয়ে গেছে, না বুঝতে পারছে কেয়ারটেকারটা কী হয়েছে, না আমার বন্ধুটা বুঝতে পারছে এক্স্যাক্টলি কী হয়েছে ওর বউয়ের সাথে। তো এবার কেয়ারটেকারটা চলে গেছে দিয়ে এবার সেই ওইভাবেই খেয়েছে আবার, আচ্ছা ওরকমভাবেই খেয়েছে, পুরো 2 হাতে খাবলা মেরে বিছানাতে ঝোল মোল লাগিয়ে সারা মুখে একদম ঝোল ফোল লেগে গেছে। তারপরে ও কী করে ও ভেবেছে বোধহয় জ্বরের মধ্যে ভুলভাল করছে, ঠাডিয়াটা চড় মেরেছে, চড় মারাতে সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা তারপরে আমার বন্ধুটা বাথরুম থেকে জল এনে মুখে চোখে দিয়ে, তারপরে কারণ ওদের ঘরে যে জলটা খাবার জন্য ছিল সেটা হোমস্টে থেকে গরম জল দিয়ে গেছে খাবার জন্য। এবার ও দেখছে গরম জল তো দেওয়া যাবে না, ঠান্ডা জল দিতে হবে। বাথরুম থেকে জল এনে মুখে ঝাপটা মেরেছে, ঘাড়ে মাথায় দিয়ে দিয়েছে। তারপরে দেখছে জ্বরটা একটু কমেছে ততক্ষণে। তারপরে মেয়েটা বলছে কি কি হয়েছে, মানে মেয়েটা যেন কিছু জানেই না। ও বলছে তুই এরমভাবে অসভ্যের মতন মাংস খাচ্ছিস, বলছে তুই তো এত খাস না। এবার যথারীতি মেয়েটা খায় খুব অল্প, আমাদের কমন ফ্রেন্ডের মধ্যেই পড়ে। এবার আমরাও দেখেছি, মানে কোথাও খেতে টেতে গেলে মেরে কেটে হয়তো এইটুকু চিলি চিকেনের পিসগুলো হয়, মেরে কেটে 3 থেকে 4 পিস হয়তো খায়, সেখানে প্লেটের পর প্লেট উড়িয়ে দিচ্ছে ওরমভাবে। এবার আমার বন্ধুটা বলছে তুই কী হয়েছে, বলছে এত খাবার তো তুই খাস না। বলছে তুই যা এই মুহূর্তে যেটা বসে খেলি সেটা তো 10 দিনের খাবার। মানে 10 দিনে যদি ওই মেয়েটা যদি রোজ চিকেন খায় তাহলে যতটুকু করে খাবে সেটাও একবারে অ্যাট এ টাইম খেয়ে নিল। তখন বলছে আমি খেয়েছি, মানে এমন মেয়েটা ভাব করছে যেন ও কিছু জানেই না। তখন এর আবার মাথা গরম হয়ে গেছে। এ বলছে তুই নাটক করছিস, ঘুরতে এসে এরমভাবে জ্বর বাঁধিয়ে এরমভাবে তুই যে অ্যাক্টিভিটিগুলো করছিস এগুলো কি তোর সুস্থ বলে মনে হচ্ছে? এই নিয়ে একটা বিশাল ঝগড়া হয়ে গেছে আবার তার মধ্যে হয়ে গেছে। এবার তারপরে দুজনেই শান্ত হয়ে গেছে। তার মধ্যে আমার বন্ধুটার মানে মাথা গরম, রেগে আছে, গিয়ে আর একটা বোতল বার করেছে, করে হাফ বোতল খেয়ে নিয়েছে। এই বাবা, মানে মাথা ঠান্ডা করতে খেয়ে নিয়েছে। নিয়ে এবার ঘরের মধ্যে মানে পচে আবার সিগারেটটা ধরিয়েছে। এবার সিগারেটের ধোঁয়াতে ওর বউয়ের তখন আবার মানে শ্বাসকষ্ট শুরু হয়েছে। বলেছে এবার ওর বউয়ের একটা অ্যাসমার প্রবলেম ছিল, এবার যার জন্য সাথে মানে ইনহেলার সারাক্ষণই ক্যারি করতো। ইনহেলারটা দিয়ে ঠিক হয়েছে। তারপরে তখন ওর বউয়ের সাথে আবার একটা ঝগড়া হয়েছে। মানে ঝগড়াটা শুরু হয়ে গেছে অলরেডি। ঘুরতে গিয়ে কি বিড়ম্বনা, কি অবস্থা। হ্যাঁ মানে হঠাৎ করে ও একটা জিনিস খেয়াল করছে, যে মেয়েকে হাজার কিছু বললে সে কোনো কিছু গায়ে মাখে না, রাগে না, সে মানে ছোট ছোট কথায় হাইপার হয়ে যাচ্ছে প্রচণ্ড। ও ভাবছে হয়তো জ্বরের জন্য হচ্ছে, সুস্থ মানুষ কি ভাববে, ওটা তো হট করে তো মাথায় আসবে না যে কোনো কিছু এফেক্টেড হয়েছে বা কিছু। তো এবারে ও তখন রাগ করে বলছে তুই একা একা থাক ঘরে, আমি বাইরে গেলাম বলে ছেলেটা চলে গেছে বাইরে গিয়ে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক পরে এসছে। ও ঘন্টাখানেক ধরে বাইরে বসে মোবাইলে গান শুনছিল, চলে এসছে। তারপরে কটা 12:30 1টা এরকম বাজে। আর ততক্ষণ এসে দেখছে রাতের যে খাবারটা রাখা ছিল ওদের টোটালটাই সাফ, ওটাও খেয়ে নিয়েছে সর্বনাশ। এবং সেটা বিছানাতে বসে খেয়েছে এবং ছড়িয়েছে। ও বলছে আমি ঢুকে দেখে আমি কি করব কিছু বুঝতে পারছি না, অত রাতে ঠান্ডা তার মধ্যে। বলছে আর ঘরে সোফা একটা দেওয়া আছে, বললো সেটা এতটাই সরু, বললো ওখানে কোনো মানুষ শুতে পারবে না। বললো যে তারপরে সেই ওকে কোনো মতে মানে যে খাটটা ছিল আর কি সাইড করে
চাদর টেনে পরিষ্কার করে এবার সব মানুষ এটা করে থাকে, আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে এক্সট্রা চাদর কিছু ক্যারি করি, ওরা ক্যারি করছিল। ও ব্যাগ থেকে চাদর বার করে ওর পার্টিকুলার যে পোর্শনটাতে শোবে সেই জায়গাটাতে চাদরটা বিছিয়ে ও রাত্রিটা কোনো মতে কাটলো। এইবারেতে আবার ভোরবেলা ওই তখন কটা বাজে, 4টে 4:30 বাজে, ওর ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। এবার যেখানে যায় এই গিটার নিয়ে যায়, এই যেহেতু মানে কম্পোজার তো সারাক্ষণ ধরে কোনো না কোনো ইনস্ট্রুমেন্টও ক্যারি করে, নয় গিটার নিয়ে যায়, না হলে ইউকেলেলে নিয়ে যায়, মানে কিছু না কিছু একটা ক্যারি করে সাথে। এবার ওই ট্রিপটাতেও গিটারটা নিয়েই গেছে, গিটারটা থাকে ওর সাথে। এবার ওর বউ অনন্যা যে কোসমিনকালেও গিটার ধরেই নি কোনো দিন, ওর টুংটাং আওয়াজে ঘুমটা ভেঙেছে। হঠাৎ করে উঠে বসেছে, বসে এবার বলছে গিটারটা কে বাজাচ্ছে। তারপরে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখছে ওর বউ বসে গিটারটা নিয়ে টুংটাং করে কিছু একটা বাজাচ্ছে, এবং যেটা মানে টুংটাংটা যে করছে ওটা প্রপার কিছুর একটা টোন বাজা যাচ্ছে। আচ্ছা, মানে এমনি আন্তাবড়া বাজাচ্ছে না? আন্তাবড়ি নয়, হ্যাঁ, কিছু একটা বাজাচ্ছে। এবার ও মানে ও অবাক হয়ে গেছে, বলছে তো মানে গান বাজনার দিকেই নেই আমার বউ। বলছে হ্যাঁ, বাড়িতে আমার প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু ও তো কিছু বাজাতে জানে না বা ও গানও গাইতে জানে না। ও বাজাচ্ছে কী করে। হালকা প্রথম খটকাটাও লাগলো এখানে। তারপরে ও যেই উঠে বসেছে, বেশ কিছু সেকেন্ড কেটে গেছে, ওর বউ আস্তে করে গিটারটা রাখলো, চেয়ারে বসেছিল, চেয়ার থেকে মাটিতে নামলো। ওকে, মাটিতে নেবে স্ক্রলিং করে এরকমভাবে এসে খপ করে একটা জাম্প করে খাটে উঠলো। আচ্ছা, তারপর? উঠে ওর সামনে এসে এবার ফাট করে ওর মাথাটা ওর মুখের সামনে তুলে বলছে, এটা হালকা একটা বিচ্ছিরি একটা হাসি হেসে, এবং সেটা সাউন্ডলেস হাসি, হ্যাঁ, হাসির স্পুকি সাউন্ড, একটা স্মাইল। হ্যাঁ হ্যাঁ, হাসি, চোখটা রক্তের মতো লাল, রক্ত যাওয়ার মতো লাল চোখ, উস্কো কুস্কো চুল। একটা ডুয়েল ভয়েসে বলছে, নয় তুই একা চলে যা, আর না হলে আমি কিন্তু তোর বউয়ের সাথে সাথে আমি যাব। এই মরেছে। ও বলছে যে মানে আমার তখন মোটামুটি গা হাত পা ঠান্ডা হয়ে গেছে ওই সিচুয়েশানটাতে। ও বলছে আমি এমনি ভূত প্রেত বিশ্বাস করে রটি না খুব একটা, কিন্তু ওই সময়টা বললো একটা অদ্ভুত একটা গা ভারী হয়ে আসছে আমার, বলছে কেমন একটা সাফোকেটিং লাগছে ঘরটা, তার মধ্যে একটা ওরকম একটা ব্যাপার। বলছে একটা হামাগুড়ি দিয়ে আমার বউ চেয়ার থেকে নেবে জাম্প করে খাটে উঠে মুখের সামনে মুখ নিয়ে এসে ডুয়েল ভয়েসে বলছে যে নয় তুই চলে যা, না না তোর বউয়ের সাথে সাথে আমি যাব। বলছে আমার কিচ্ছু করতে পারবি না। ও ওটা দেখে অজ্ঞান হয়ে গেছে। খুব স্বাভাবিক, আমি হলেও তাই যেতাম। ও অজ্ঞান হয়ে গেছে, কারণ ও তো লাইফে এগুলো ফেস করেনি কোনো দিন। এমনি ওকে কোনো কিছু ভূতের গল্প বলে ছাদ তো এই আছে সেই আছে, তো তোদের ভয় পাস যত ভিতুর মরণ এইসব ডায়লগ দিয়ে যায়। এবার এই ব্যাপারে আমি এটা বলি, মানে অনেকে বলে যে আমি ভূত বিশ্বাস করি না, এই সেই, যেদিনকে কবলে পড়বে সেই দিনকে গিয়ে বিশ্বাস করবে, যেমন আমার বন্ধুর সাথে হয়েছে। এবার সেন্সলেস হয়ে গেছে, বেশ অনেকক্ষণ কেটে গেছে, মানে এটা হয়েছে প্রায় 3:30 4টের ঘটনা। ও প্রায় ঘন্টা দুয়েক সেন্সলেস ছিল। আচ্ছা, ও জানে না ঘন্টা দুয়েক কি হয়েছে ওর বউয়ের সাথে বা ওর সাথে। ও কিন্তু খাটে মানে বসেছিল, তো ওখানেই সেন্সলেস হয়ে গেছে। ওর যখন ঘুমটা ভাঙলো, ও দেখলো যে সোফাতে আছোয়া হয়ে আছে। আচ্ছা, তখন বাজে কটা, অলমোস্ট 5:30, তখন অলমোস্ট 5:30 6টা এরকমই বাজে, মানে তখন মোটামুটি দিনটা হয়ে গেছে আর কি, মানে সূর্য উঠে গেছে তো। এবং ওই দিনকে হচ্ছে সকাল থেকে বাইরে বৃষ্টি। ওকে, এবার ওই সময় তো তখন কেয়ারটেকারও ঢোকেনি। ও দেখছে তখন উঠে ওর বউ ঘুমোচ্ছে, আচ্ছা, ওর বউ ঘুমাচ্ছে।
এবার ও উঠে গিয়ে নিজের মুখে চোখে জল দিয়ে তারপরে ওর বউকে এসে ওর বউ জামা কাপড় একটু এদিক ওদিক হয়েছিল, ও ঠিকঠাক করে সেগুলোকে শোয়াতে গিয়ে দেখে আবার ধুম জ্বর। এবার ওষুধ আনা ছিল, ঘুম থেকে উঠিয়ে ওষুধটা খাইয়ে আবার শুইয়ে দিয়েছে এবং ও ডিসাইড করলো যে আর এখানে নয়। বললো যে কিছু একটা গন্ডগোল আছে, বললো আমাকে ইমিডিয়েট ফিরতে হবে এবং আজকেই ফিরতে হবে। এটা হচ্ছে 4র্থ দিনের ঘটনা। ওদের তারপরেও একটা দিন ওদের বুকিং ছিল। এবার কেয়ারটেকার যথারীতি 7টা নাগাদ এলো, কেয়ারটেকারকে বললো যে আমরা আজকে আর থাকবো না, তুমি ক্যান্সেল করে দাও, আমরা আজকে ভেবে বেরিয়ে যাবো, কারণ আমার ওয়াইফের শরীর খুবই খারাপ, আর ওকে নিচে না গাবিয়ে নিয়ে যেতে হবে, কারণ ওপরে তো আমি কিছু ট্রিটমেন্ট করাতে পারছি না। এবার ওর মধ্যে আবার দুটো ব্যাপার কাজ করছে। ও ভাবছে যে ওর মেন্টাল কিছু একটা ইস্যু হয়েছে, ওর ভূত প্রেতের ব্যাপারটা কিন্তু ওর মাথাতে আসেনি। ও ভাবছে কিছু একটা মেন্টাল ইস্যু হয়েছে। এবার ও কোনো মতে ওখান থেকে মানে ফোন থেকে, এবার ওখানে তো নেটওয়ার্কেরও প্রবলেম থাকে, ফ্ল্যাকচুয়েট করে, তো ফোন থেকে অনেকবার ট্রেনের টিকিট কাটার ট্রাই করেছে, পারেনি। কোনো একটা ট্রাভেলকে ফোন করে তৎকালে টিকিট করে দিয়েছে ট্রেনের, ওই দিনকেই সন্ধেবেলা। তো ওখান থেকে ও যে গাড়িটা করে ওরা ওই সাইট সিন করেছিল, সেই গাড়িকে ফোন করে বললো যে আমাদেরকে ডিরেক্ট তুমি এনজিপি ছেড়ে দাও। তো ওখান থেকে ওরা মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে ওই 1টা নাগাদ কি 1:30টা নাগাদ ওরা ওখান থেকে রওনা দেয়। এইবারে যত গাড়ি যাচ্ছে ওর বউয়ের আস্তে আস্তে অ্যাটিটিউড চেঞ্জ হতে শুরু করেছে। প্রথমে সকালবেলা ওটার পর থেকে নর্মাল ছিল, লাঞ্চ করে বেরিয়েছে, বেরিয়ে মোটামুটি 40 মিনিট কি 1 ঘন্টা গেছে, মানে ওরা হয়তো তখনও ঘুম অবধি পৌঁছায়নি, ঘুমের আগেই ওর বউ বলছে আমার খিদে পাচ্ছে, আমি চিকেন খাবো। কি বিড়ম্বনা! আমি চিকেন খাবো। এবার এর মাঝখানে বলে রাখি, ওর বউ যে গিটারটা বাজাচ্ছিল, এই ছেলেটার মাথায় ও ভাবছে যে মেন্টাল ইস্যু হয়েছে, আবার এটাও সাথে সাথে কাজ করছে যে মাথা খারাপ, মাথার প্রবলেম হতেই পারে, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু গিটারটা বাজাবে কিভাবে? ও তো কিছু জানে না বাজাতে, ও তো একটা বর্ণও জানে না যে গিটার কিভাবে বাজাতে হয়, কোনটা নোটস কোনটা কর্ডস, ও তো কিছুই জানে না। ও আন্তাবড়ি বাজাতে পারে, কিন্তু ও তো বাজাচ্ছে একদম প্রপার বাজাচ্ছে। বলছে এটা কীভাবে, মানে এটাও ঘুরছে মাথায়, আবার ও ভাবছে যে ওর কিছু একটা মেন্টাল ইস্যু হয়েছে। ও একটা কনফিউশনের মধ্যে পড়েছে। তারপরে আবার ওর মানে লিটারেলি এমন করছে গাড়ির মধ্যে, আমাকে এক্ষুনি চিকেন কিনে দে, নাহলে আমি আবার গাড়ির থেকে নেমে যাবো। বলছে আমি এক্ষুনি জানলা দিয়ে বেরিয়ে যাবো, আমাকে চিকেন এক্ষুনি কিনে দিতেই হবে। ও বলছে যে এ তো তুই তরকারি করছে, বলছে এ তো তুই তরকারি করে না, খুব রেয়ার, ওই দিনকে করেছিল, আবার তুই তরকারি করা শুরু করেছে। এবারও তখন ওই সিচুয়েশানে ও তখন মানে আগেরটা ভাবলো, ও মানে ওর বউ এই মানে অ্যাটিটিউডটা চেঞ্জ হওয়ার সাথে সাথে তুমি থেকে তুই তরকারিতে চলে আসছে। সেকেন্ড খটকা। তারপরে একটা কোনো রেস্টুরেন্টের সামনে, পাহাড় মানে রাস্তাতে তো প্রচুর রেস্টুরেন্ট থাকেই, তো ওরা বললো যে ড্রাইভারকে বললো একটা কিছু রেস্টুরেন্ট থেকে তুমি গাড়িটা সাইড করো। হ্যালো, ওকে গাড়িতে বসিয়ে রেখে লক করে গিয়ে চিকেনের কিছু একটা কিনে এনে ওকে দিল। ও আনার সাথে সাথে সেটা খেয়ে ফেললো, খেয়ে ফেলে আবার সেই একই শুরু করেছে, আমার আবার চিকেন খেতে হবে। বলছে এইটুকু চিকেন নিয়ে এসছিস, আমি কি এইটুকু খাই? এই বলছে তো খায় এইটুকু, এ কী করে খাচ্ছে এত? তারপরে আবার সামনের একটা রেস্টুরেন্ট থেকে আবার ওকে একটা চিকেন কিনে দেওয়া হয়েছে, কিছু একটা পদ আর কি, সেটা খেয়েছে। খেয়ে দিয়ে বলছে আমার আবার চিকেন লাগবে। তখন এ রেগে গেছে, বলছে এটা কি ইয়ার কি হচ্ছে এখানে, চুপচাপ বসে থাকতো, কিচ্ছু খেতে দিতে হবে না। এই করে এবার এরম মাথা গরম হয়ে গেছে। তো কোনো মতে ওরা গিয়ে এনজিপি পৌঁছেছে। এবার পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে, এবার বেরিয়েছে। এবার ওদের ট্রেনটা ছিল প্রবাবলি একটু রাতের দিকে। এবার এই যে টাইমটা ওই প্রায় 4টে 5টা নাগাদ ওরা গিয়ে পৌঁছেছে। এবার ওদের ট্রেন ছিল রাত্রি 9টায়।
এই যে 3-4 ঘন্টা কোথায় থাকবে? তো আমার বন্ধুরা বললো যে তার মধ্যে ওর বউয়ের ওরকম অবস্থা, বললো যে আমি বাধ্য হয়ে একটা হোটেল নিলাম স্টেশনের সামনে। বললো একটা হোটেল নিয়ে ওখানে কিছুক্ষণ ঘন্টা 4-8 জন্য স্টে বললো নিলাম। নিয়ে আমার বউ ঢুকে খাটেতে শুয়ে ঘুমিয়ে পড়লো। আচ্ছা। ও বললো আমি এবার একটু নিশ্চিন্ত হলাম যে ঠিক আছে, এবার একটু ঘুমিয়েছে, বোধহয় সুস্থ হয়ে যাবে। এই ভেবে বললো আমিও একটুখানি রেস্ট নিলাম, কারণ তো ঘুম নেই তো। সকাল মানে আগের দিনও সেম অবস্থা, ওই দিনকে ভোরবেলাও সেম অবস্থা। বললো এবার আমারও একটু চোখটা লেগে গেছে। তারপরে ওর বউকে ডাকছে গায়ে হাত দিয়ে। ও উঠে বসেছে, বলছে হ্যাঁ কী হয়েছে? বললো বলছে আমাকে চিকেন দিলি না, তখন ও বলছে যে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, বলছে ঘুমিয়ে পড়ো, বলছে ট্রেন এখন অনেক দেরি আছে। তখন কটা 7টা বাজে। তখন বলছে না আমাকে চিকেন এনে দিয়ে দিতে হবে। এবার ও বলছে না চিকেন আমি এনে দিতে পারবো না। বলছে ব্যাগের মধ্যে বিস্কুট আর রাখা আছে, খেতে হলে খাও, নাহলে কিছু খেতে হবে না। ও কী করলো, ওদের কিছু একটা ড্রিঙ্কস ছিল ব্যাগে, বা সেটা কাঁচের বোতল ছিল, ওই বোতলটাকে তুলে এরকম ছুঁড়ে ফেলে দিল। মানে বোতলটাকে জাস্ট মানে ব্যাগটা খাটের ওপরেই ছিল রাখা, ওই বোতলের মুখটা বেরিয়েছিল, ব্যাগের সাইডটাতে রেখেছিল, মুখটা বেরিয়েছিল। বোতলটাকে জাস্ট এরমভাবে তুলে এরকমভাবে আছড়ে মানে মাটিতে ফেলে দিল আর কি। সারা ঘরে কাঁচ হয়ে গেল। তাতে আবার আমার বন্ধুটা পাও কাটলো। বাহ, কি অসাধারণ ট্রিপ! মানে এরম বিটের এক্সপিরিয়েন্স যেন কোনো মানুষের না হয়, কি সাংঘাতিক। এবারে ও বলছে এইবারে ও আস্তে আস্তে চড়ছে, ও দাপাদাপিটা এবার আস্তে আস্তে বাড়ছে। তখন ও বললো যে আমি এবার কী করবো? বললো ওই জ্বরের ওষুধই ছিল। বললো তা এখন গায়ে হাত দিয়ে দেখছি গা ঠান্ডা, চোখটা টকটকে লাল। তারপরে ও বললো যে ওকে আমি ঘর থেকে মানে বাইরে বেরিয়ে তালা বন্ধ করে বললো দুখানা ঘুমের ওষুধ কিনেছি বাইরের দোকান থেকে। গিয়ে ওটাকে ওর যে জলের বোতলটা ওর জন্য কেনা হয়েছিল ওর বউয়ের জন্য, বললো তার মধ্যে ওষুধটাকে মিশিয়েছি। আমি বললাম যে রাত্রিবেলা ট্রেনে যাতে না কোনো উৎপাত করে, বললো কলকাতা পৌঁছাই তারপরে যা করার করবো। এরপরে যথারীতি ওখান থেকে 8টা নাগাদ ওরা রুম থেকে বেরিয়ে ওর বউয়ের কিন্তু চোখ লাল হয়ে আছে ততক্ষণে, এবং ওর বউ খুব ধীর আস্তে আস্তে হাঁটে। সে হাঁটছে মানে একটা স্টেপ ওখানে আর একটা স্টেপ ওইখানে, অদ্ভুত মানে বিহেভিয়ার করছে। এবার ওর বউয়ের ব্যাগটা ওর হাতে, ওর নিজের ট্রলিটা ওর হাতে। ও বলছে আমি ব্যাগ সামলাবো না, বউকে ধরবো। খুব স্বাভাবিক। এই করতে করতে বললো একটা রেস্টুরেন্টে ঢুকলাম ডিনারটা করবো বলে, কারণ আমি আর ট্রেনে খাবার ঝামেলা করিনি, একবারে খেয়ে উঠে যাবো, এটাই প্ল্যান ছিল। বললো এবার ঢুকেছি রেস্টুরেন্টে। বলছে রেস্টুরেন্টে ঢুকে এবার আমার একটু ওয়াশরুমে গেছি ফ্রেশ হতে, ততক্ষণে ওর বউ ওয়েটারকে ডেকে যা খাবারের অর্ডার দিয়েছে, বলতো যে ওটা মোটামুটি একটা লোক ফ্যামিলি নিয়ে গেলেও বোধহয় অত খাবারের অর্ডার দেয় না কেউ। মানে চাইনিজ আইটেম মিনিমাম 8 থেকে 10 রকমের অর্ডার দিয়ে দিয়েছে। এবং সে খাবার, ও বললো যে আমি ওয়াশরুম থেকে এসে বসেছি, আমি জিজ্ঞেস করলাম খাবার অর্ডার দিয়েছো? শুধু ও মুখে কিছু বললো না, শুধু ঘাড় নাড়লো, বললো হ্যাঁ দিয়েছি। তারপরে দেখি দুখানা ওয়েটার দেখি খাবার নিয়ে এসে রাখছে একটা করে। ও বলছে যে এত খাবার কে অর্ডার করেছে? বললো কেন স্যার আপনার স্ত্রী অর্ডার করেছে। মাথা খারাপ হচ্ছে, কে খাবে? বলছে আমায় খেয়ে যেতে দে, বলছে একদম ডিস্টার্ব করিস না আমাকে। মানে সে অদ্ভুত মানে আমি এখানে এরমভাবে বলছি, ওখানে ও অদ্ভুত একটা মানে অ্যাগ্রেসিভনেস। হ্যাঁ একটা অ্যাগ্রেসিভনেস তো ছিলই, এবং ওই ভয়েসটাতেই বললো, ভয়েসটাও যে চেঞ্জ হয়ে গেছে। ডুয়েল ভয়েসটা ছিল, বললো আমাকে খেতে দে, বললো আমাকে ডিস্টার্ব করিস না। তখন ছেলেটা বললো যে আমি আর কিছু বলিনি। ঠিক আছে ভাই তুই খা। বললো যে আমার আর খাবার ঢুকলো না, বললো টোটাল খাবারটা খেয়ে নিল। বললো আমাকে বলছে ভাই দুটো মানুষের খাবার কত টাকা বিল হতে পারে? যদি আমি খুব প্রিমিয়াম রেস্টুরেন্টেও যাই, বলছে কত টাকা বিল হতে পারে? মেরে কেটে 5,000 টাকা, খুব যদি বেশি হয়। বললো যে ওখানে আমি বিল পেমেন্ট করে আসছি 8,500 টাকার।
মানে ওটা একটা এমনি কস্টলি রেস্টুরেন্ট ছিল, তো তার মধ্যে অতগুলো আইটেম অর্ডার করেছে। বললো যে ঠিক আছে ভাই, টাকা যাচ্ছে যাক, বললো একে কলকাতাটা নিয়ে আমাকে ফিরতেই হবে মানে কোনো না কোনোভাবে। তারপরে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে টোটো একটা ডেকে মালপত্র তুলে স্টেশনে গেছে। হঠাৎ করে তো তৎকালে টিকিট বুক করে ছিল, তো এমনি কোথাও পাচ্ছিল না, তো কোনো একটা ট্রাভেল এজেন্টের থেকে ওরা বুক করেছিল, আমি আগেই বলেছি। তো ওরা এসি থ্রি টায়ারে দুটো বার্থ ওরা পেয়েছে, একটা সাইড লোয়ার একটা মিডিল। এবার ও চেষ্টা করেছিল ওর বউকে যাতে মিডিল বার্থে তুলে দিতে পারে, কিন্তু ওর বউ ওঠেনি। আচ্ছা, সারা রাত্রির সাইড লোয়ারে বসেছিল এবং এরকম বাবু হয়ে বসে মাথাটা নিচু করে এইভাবে দুলে যাচ্ছে পুরো রাত, মানে সাংঘাতিক। ট্রেন ছাড়ার থেকে আর হাওড়াতে নামা অবধি। ও বলছে যে আমি ঘুমোতে পারছি না ভয়তে, বললো আমিও জাগা। যা কুচে ওই রকম দুলেছে, আর কোনো উৎপাত করেনি, অন্য মানুষকে উপদ্রব করেনি, এই অনেক ভালো। শুধু রাতে শুধু দুবার বলেছে আমি চিকেন খাবো, ও কাল চিকেন খাবো, ওকে। ও ডুয়েল ভাজেই বলেছে এবং সেটা আসতে বলেছে। ও বললো যে আমি ভাবছি আশেপাশের লোকজন কি ভাববে ওকে ওরকম দেখে। বললো একটা দিকে ভালো হয়েছে, ট্রেনটা রাতের দিকে ছিল, সবাই যে যার মতো খেয়ে দিয়ে ট্রেন মোটামুটি 9:30-10টার মধ্যে শুয়েই পড়ে, লাইট ফাইট নিভে যায়। ও বললো যে আমি শুধু ভাবছি যে কলকাতা পৌঁছানো নিয়ে আমার দরকার। তো যাই হোক গে, বললো ওইভাবেই হাওড়া সকালবেলা ঢুকে বাইরে বেরিয়ে সিধে উবের বুক করে বাড়িতে ঢুকে এবার শুরু হয়েছে উৎপাত। ও বলছে যে বাড়িতে ঢুকেছি আমি, ঢুকে এবার যথারীতি ওর বাবা মা ফ্যামিলি তো আছে। এবার ও কি করে, এবার ও বিয়ের পরে একটা আলাদা 1 রুম ফ্ল্যাট নিয়ে থাকে, মানে একটা 1 BHK ওর মতো নিয়েও থাকে। ও আর ওর বউ সামনেই বাড়ি, কিন্তু ওরা একটু সেপারেটেড। হ্যাঁ, একটু সেপারেট থাকে, বা বাড়িতে ওদের অ্যাকোমোডেশনের কিছু প্রবলেম হয় বলে ও আলাদা থাকে। তো এবারে ও বলছে যে চলে এসছি, আসার পরে আমার বউ তখন বাড়িতে ঢুকে একটু নর্মাল হয়ে স্নান করে এসছে, স্নান টান করে হয়ে গেছে। ও বললো যে আমিও তারপরে স্নান করে আমার এবার কাজ আছে, আমি তো বেরিয়ে যাব। বললো এবার তার আগে বললো যে ওর কোনো এক বন্ধু ছিল, তার চেনা সাইকিয়াট্রিস্ট একজন ছিল, তো ও কী করেছে সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। ওই দিনকে হয়নি, বোধহয় তার 1 দিন না 2 দিন পরেতে সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এবার বাড়িতে আসার পরে ওর বউ যেটা করলো আর কি, এবার এরা যেহেতু এতদিন ছিল না, এবার বাড়িতে আসার পরে ও বাজার টাজার করে নিয়ে এসছে, রান্না বান্না করবে, খাবে। এবার ও যখন বাজার যায়, ও মোটামুটি 2-3 দিনের মাংস মাছ সব একবারে কিনে নিয়ে চলে আসে। ও বলছে যে ওর বউকে বলছে ঠিক আছে তোমার শরীর তো এখন মোটামুটি ঠিক আছে, তুমি তাহলে রান্না টান্না করো, আমি যাই, আমার একটা কাজ আছে। বললো কাজটা ছেড়ে আমার ফিরতে বিকেলের আগে আমি চলে আসবো, এসে আমি ভাত খাবো। ঠিক আছে। ওর বউ রান্না ফান্না করেছে, ও কাজ ছেড়ে চলেও এসছে। এসে দেখছে তো ওদের ফ্ল্যাটটা হচ্ছে এই ঢুকেই প্রথমে হচ্ছে ওদের ড্রয়িং রুমটা, সোজা হচ্ছে ওদের বেডরুম, আর বাঁ দিকে হচ্ছে ওয়াশরুম আর কিচেনটা। এই গেট দিয়ে ঢুকে ড্রয়িং রুমের ডান হাতে ওদের ফ্রিজটা রাখা, কারণ ওদের ড্রয়িং রুমটা একটু বড় টাইপের ছিল আর কি, সেখানে এই টিভি, সোফা, ফ্রিজ বা ডাইনিং টেবিল এগুলো সব রাখা। তো এবার ফ্রিজ যেখানে রাখা তার পাশে ওদের শুর একটা আছে, ওরা ঘরের ভেতর জুতো রাখে। জুতো খুলতে গিয়ে দেখে লাল লাল কিছু একটা পড়ে আছে ফ্রিজের ঠিক গেটটা, মানে গেটটা আমরা খুলছি ফ্রিজের ঠিক তার নিচেটাতে। এবার ও ওটাকে দেখে ভাবছে লাল কি পড়েছে। এবার ও খুব ঠান্ডা জল খায়, ও সারাক্ষণ মানে ফ্রিজে মানে কোথাও থেকে এসেই ও একটা ঠান্ডা জল খেয়ে নেবে। তো ওই যথারীতি জুতো খুলে ওটা দেখে ফ্রিজটা খুলে জলের বোতলটা নেবে। এবার আমরা কি করি, ফ্রিজটা খুলে কি ফ্রিজের সামনে তো এরমভাবে তাকাই না, জাস্ট খুলে বোতলটা তুলে নিই। এই বোতলটা নিয়ে এই যে মাথাটা তুলে দেখছে, এবার ওদের ছিল সিঙ্গেল ডোর ফ্রিজ, সিঙ্গেল ডোরের মধ্যে যে ডিপ ফ্রিজটা থাকে সেখানে মাছ মাংসটা রাখে। ও দেখছে ওখান থেকে গড়িয়ে ব্লাড পড়েছে, মানে চিকেন বা মাছের কিছুর একটা ব্লাড পড়েছে ওখানে।
ও ভাবলো যে তাহলে কি ভালো করে রাখলো না জিনিসটা, কি ভালো করে প্যাকেট করে রাখলো না, বলে ও জলের বোতলটা আবার রেখেছে, রেখে ডিপ ফ্রিজটা খুলেছে, খুলে দেখছে ও যে চিকেনটা নিয়ে এসছিল সেই চিকেনটা ঘ্যাংচানো, মানে আধ খাওয়া, মানে কাঁচা কেউ চিবিয়ে খেয়ে আবার কিছুটা রেখে দিলে যেরকম হয় সেরকম। আর গোটা মাছ কিনে এনেছিল। সেই গোটা মাছটার যদি খুব গায়ের জোরে কেউ মাথাটা আর বডিটাকে যদি এরকম করে টেনে ছেড়ে যেরকম একটা দেখতে লাগে, বলে পুরো ওরকম হয়ে যায়, এবং মাছের রক্তটাই গড়িয়ে পড়েছে, এবং গোটা ফ্রিজটা পুরো আষ্টে গন্ধ। ওই দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও তারপরে ঘরে গিয়ে দেখছে যে ওর বউ রান্নাও করেছে, ওই খাবারগুলো নিয়ে বিছানাতে বসে বসে খেয়েছে, খেয়ে দিয়ে এঁটো প্লেটটা বিছানাতেই রেখে দিয়েছে, দিয়ে ওইখানেই হচ্ছে, এবং হাতে এঁটো লেগে সেটা শুকিয়ে গেছে, মুখে এঁটো লেগে গেছে, মানে শুকিয়ে গেছে সেটা। ইস, এবার ও তখন ভাবছে আমি এবার মানে ভেবেই নিয়েছি ওর মাথার কিছু একটা প্রবলেম আছে। এবার এই করে 2 দিন কেটেছে। তারপরে ওর ওই সাইকিয়াট্রিস্টের ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, গেছে, গিয়ে দেখিয়েছে, কথাবার্তা বলেছে। এবার বলে ডাক্তার যে সাইকিয়াট্রিস্ট ছিল সে বলছে সবই তো ঠিক আছে, বলছে আমি তো কিছু অ্যাবনর্মাল তো কিছু দেখছি না, বলছে অল ওকে। ও বলছে না, বলছে যে আপনি বিশ্বাস করুন এই ব্যাপারগুলো করছে, বলে এটা তো কোনো সুস্থ মানুষ করতে পারে না। বলছে কিন্তু আমি আমার দিক থেকে যা করার আমি তো করে, যা পরীক্ষা করার করে দেখলাম যে ও তো পুরোপুরি নর্মাল, ওর মধ্যে অ্যাবনর্মাল কিছুই নেই। এই বলে ওখান থেকে চলে এসছে। এবার চলে আসছে যখন, এবার আমার বন্ধুর গাড়ি আছে, ও নিজেই ড্রাইভ করতে খুব ভালোবাসে, ও নিজেই চালিয়ে নিয়ে গেছিলো বউকে, আবার নিয়ে ফিরছে। এবার বউ যথারীতি ওর পাশেই, মানে সামনের সিটেই বসে আছে। এবার আমরা পাশে বসে যখন কারোর সাথে কথা বলি, তখন এরকমভাবে তা কে বলি তো ওর বউ কী করে ওঠেছে, বাইরের দিকে তাকিয়ে ওকে বলছে যে আমার মাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলি? বলছে কোনো লাভ নেই, বলছে আমি তো চলে এসেছি। বললো আমি তো এখন তোর বউয়ের সাথেই থাকবো। মরেছে। ও বলছে ওটা শুনতে শুনতে বললো আমি আরেকটু হলে গাড়িটাকে সিধে ফুটপাতে উঠিয়ে দিচ্ছিলাম। অটোমেটিক আমার হাত ফাত কেঁপে গেছে ওই ভয়েসটা শুনে। মানে বললো কোনো মতে আমি গাড়িটাকে দাঁড় করে উঠিয়েছি। বললো না হলে নয় আমি শেষ হতাম, না হলে আমার দ্বারা অন্য কেউ শেষ হতো। বলো তারপরে গাড়িতে জল ছিল, ওর বউয়ের মুখে চোখে দিয়েছে, দেওয়ার পরে ওর বউ বলছে কী হলো, বলছে কী হলো মানে এটা তুমি কী ভয়েসে কথা বলছো, তুমি একবার নর্মাল ভয়েসে কথা বলছো আর একবার ডুয়েল ভয়েসে কথা বলছো। তখন ওর বউ বলছে না আমি তো এই ভয়েসেই কথা বলছি, যেমন ওর বউ যেমন নর্মাল থাকে। এইবার ও তারপরে বললো যে আমি আর কিছু বলিনি, ওকে সিধে বাড়িতে নিয়ে চলে এসেছি। সে ওই দিনকে রাত্রিটা কেটে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। পরের দিন এবার ও আমাকে ফোন করেছে। এবার হ্যাঁ, এর মাঝখানে বলে রাখি, এর মাঝে মাঝে যেটা হচ্ছে, ওর বউ পুরো ঘর তছনছ করে ফেলছে, মানে জায়গার জিনিসটা জায়গাতে নেই। তারপরে অকারণে ওই রান্নাঘরের জিনিসপত্র গিয়ে এরকম লাথি ফাথি মেরে ফেলে দিচ্ছে, থালা প্লেট সাজানো রয়েছে হাত দিয়ে ফেলে দিল, এরকম মানে ভুলভাল হারকাত করছে আর কি। এবার ও কী করেছে, রাগমাগ করে ওর বউকে খাটের যে ইয়েটা ছত্রি থাকে না, খাটের মশারি টাঙানোর, ওই ছত্রির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এবার সে খাটের মধ্যে তর পাচ্ছে, খুলে দাও আর কি, এবং যথারীতি চোখ লাল। এ তখন আমাকে ফোন করেছে। ওকে, আমাকে ফোন করে বলছে ভাই তুই একবার আসতে পারবি? আমি গেলাম, গিয়ে তো আমি দেখলাম এই ব্যাপার, দেখে তো আমার মাথা ফাতা খারাপ হয়ে গেল। আমি তখন দেয়ার আমার পরিচিত প্রদীপ্ত চক্রবর্তী, আপনারা অনেকেই চেনেন, তো আমি ওকে ফোন করেছি। আমি ওলাইচণ্ডী মন্দিরে যাই, আমার খুব পছন্দের একটি জায়গা, এবং
প্রদীপ্তর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আমার ছোট ভাইয়ের মতো, বন্ধু যাই বলো না কেন। তো ওকে আমি ফোন করে বিষয়টা বললাম, এই ব্যাপার। ও তখন বলল যে, আমি ওখানে ওর বাড়িতে বসেই আমি ফোনটা করেছি। তখন ও আমাকে বলছে যে এখন তুমি কোথায়? আমি বললাম যে এখন আমি ওর বাড়িতে আছি। বলছে তোমার বন্ধুর বউ এখন কি করছে? আমি বললাম যে ও আপাতত কিছু করছে না, কিন্তু ওর হাত পা বাঁধা আছে এবং চোখ দুটো লাল, এবং মাঝে মধ্যেই ও কিন্তু হাইপার হয়ে যাচ্ছে, এবং ওকে একটা কথা বললেই ও হাইপার হয়ে যাচ্ছে, গিয়ে তার পরিপ্রেক্ষিতে আরও ভুলভাল মানে স্ল্যাং অবধি দিয়ে দিচ্ছে আর কি মাঝে মধ্যে। মানে যে মেয়ে কোনো দিন ওইভাবে কারোর সাথে কোনো দিন কথাই বলেনি, সবসময় মাথা নিচু করে কথা বলে, সে ওরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ও আমাকে বললো যে তুমি এক কাজ করো, বললো যে তুমি আমার সাথে দেখা করো, বা তোমার বন্ধু যদি আসতে পারে তো খুবই ভালো, বললো আমি একটা জল দেবো। এবার প্রদীপ তো যেটা দেয় সেটা হচ্ছে দুটো জল দেয় আর একটা কবচ দেয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমার বন্ধু তো আসতে পারবে না, ওর বউকে ফেলে। বললাম যে আমিই যাব। তো আমি গেলাম, যথারীতি ও আমাকে একটা জল দিল, বললো এই জলটা তুমি গিয়ে খাওয়াও, এবং এই জলটা খাওয়াতে খাওয়াতেই তুমি আমার কাছে মন্দির অবধি তুমি নিয়ে আসবে। বললো এই জলটা খাওয়ালে কি হবে, ও সাময়িক ও ঘুমিয়ে থাকবে। বললো ওই মানে চিৎকার করা বা গাড়ির থেকে বেরিয়ে যাবো এইগুলো করবে না। বললাম আচ্ছা। জলটা দিল, আমি নিয়ে গিয়ে আমার বন্ধুকে দিলাম। আমি বললাম যে দেখ, এই জলটা ওকে খাইয়ে কিন্তু নিয়ে যেতে হবে। এবার সেদিনকে ছিল হচ্ছে বুধবার, আমাকে নিয়ে যেতে হবে শনিবার, মাঝে আরও দুটো দিন, বৃহস্পতি শুক্র। তো ও আমাকে বলছে তাহলে কী করবো ভাই, দুটো দিন গেলাম। এই জলটা একদম এক ফোঁটা করে মুখে দিয়ে, আমাকে প্রদীপ্ত যেরকম বলে দিয়েছে, আমি ওকে গিয়ে বলেছি এইভাবে খাওয়াবি। আমি শনিবার দিন আসবো, আর ওকে আমি বলেছি যে তোর গাড়ি বার করতে হবে না, উবের বুক করে যাব। তো আমি গেছি ওর বাড়িতে, উবের বুক করা হয়েছে, ওদেরকে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে এসছি। গাড়ি মোটামুটি শ্যামবাজার ক্রস করেছে, আবার ঝটকানি স্টার্ট মেরেছে। বলছে আমাকে এখানেই না ভাবিয়ে দে, বলছে আমি যাব না, বলছে আমাকে এখানেই না ভাবিয়ে দে, না হলে কিন্তু তোদের সব কটাকে আমি এইখানেই মেরে দেবো। উবের ড্রাইভারটা না, মানে জাস্ট পাঁচমাথার মোড়ের আইল্যান্ডটা দিয়ে ডান দিকে টান মেরেছে, এবং ও ওই রকম বলে উঠেছে, ড্রাইভারটা খাচ করে ব্রেক মেরে দিয়ে দিয়েছে মাঝখানে। বলছে আপনারা এক্ষুনি নামুন গাড়ির থেকে, বলছে আমি যাবো না, বলছে আমি যাবোই না কোনো মতে, বলছে নয় আপনারা নামুন, না হলে এই মাঝ রাস্তাতে গাড়ি রেখে আমি নেমে যাচ্ছি। মানে ও এত ভয় পেয়ে গেছে, মানে ও লিটারালি এসির মধ্যে ঘামছে বসে ড্রাইভারটা। আমি বাবা বাচ্চা করে আলাম, ভাই চলো, এই তো চলে এসেছি, এখানে নামিয়ে দাও, আর তোমাকে আমি আর কিছু বলছি না, তোমাকে রিকোয়েস্ট করছি, আর একটুখানি 1-1.5 কিলোমিটার হয়তো খুব বেশি হলে তুমি ভাই নামিয়ে দাও, নাহলে খুব প্রবলেমে পড়ে যাবো। সে তাকে এক্সট্রা টাকার লোভ দেখে দেখাতে হলো। আমি বললাম যে ঠিক আছে, তোমার যা বিল উঠেছে আমি তার থেকে তোমাকে এক্সট্রা 500 টাকা দেবো ভাই, তুমি আমাকে 1 কিলোমিটার আর তুমি এগিয়ে দাও। কোনো মতে এসে ওই ভোলাইচণ্ডী মন্দিরের সামনেটা নেমেছি। এবার নেবে ওকে আর ঢোকাতে পারছি না, মানে মনে হচ্ছে একটা পাথরকে, মানে একটা পাহাড় প্রমাণ পাথরকে ঠেলে সরানোর চেষ্টা করছি, এরকম এত ওয়েট হয়ে গেছে। আমি মানে আমার মতো একটা এরকম 6 ফুট 1 ইঞ্চির লোক, আমি মানে হেলাতেই পারছি না কোনোভাবে। আর ওর যে বর, মানে সৌভিক আমার বন্ধু, ওর খুব একটা বেশি হাইট না, একটু ছোটোখাটো মানুষ, ও সরাতে পারছে না। সেই জল আবার খাওয়ানো হলো, খাওয়ানোর পরে একটু নিস্তেজ হলো, তারপরে তাকে কোনো মতে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বসানো হলো। তারপরে তো প্রদীপ তো ব্যাপারটা দেখলো, মানে যেটা হলো তারপরে, মানে ওর মধ্যে একটা মেল একটা স্পিরিট ঢুকে গেছিলো কোনোভাবে। ওই রাত্রিবেলা যে ওরা বাইরে গেছিলো একসাথে এবং স্মোক করছিল, ওই হোমস্টেতে
মানে হোমস্টের পেছন দিকটা খাদ আছে একটা, এবং ওই যে ছেলেটাটি স্পিরিট ধরেছিল ওরা 4 না 5 বন্ধু এসেছিল, তার মধ্যে ওই ছেলেটার এতটাই ড্রাঙ্ক ছিল ওই জানলা দিয়ে মুখ বাড়িয়ে ছবি তুলতে গিয়ে, এটা মানে দিনের বেলার ঘটনা, ওপর থেকে পুরো নিয়ে এসে পড়ে গেছে মানে স্পট পুরো। ওটা খুব বেশি হলো তো বছর 1.5-2 আগের ঘটনা, ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। পরে ব্যাপারটা আমার বন্ধু অনেক কন্ট্যাক্ট লাগিয়ে আসল সত্যটা বার করেছে, এবং এইটা তো আমরা তো তখনই বসে জানতে পেরে গেছিলাম। তো ওই ছেলেটার স্পিরিটটা ওই হোমস্টেটার আশপাশেই ঘোরে, এবং ওই আমার বন্ধুর যে বউ অনন্যা, ও তো এমনি দেখতে খুব সুন্দরী, এবার ওই অ্যাট্রাক্ট হয়ে গেছে, গিয়ে ওর সাথে চলে এসছে এইবারেতে। এবং ওই ছেলেটা গিটার বাজাতো, তার জন্যেই ও রাত্রিবেলা বসে গিটারটা বাজাচ্ছিল ওই দিনকে, এবং আমার বন্ধু অবাক হয়ে ওটাই ভাবছিল যে ও কি করে জেনে বাজাচ্ছে একটা ঠিকঠাক জিনিস। এই হচ্ছে গল্প। এবার যখন প্রদীপ্তর কাছে নিয়ে এসছি, মানে ওকে মন্দিরের জাস্ট গেটটা দিয়ে একটা পাও দিয়েছে, এমন ঝটকা মানে মারলো, ওর বর আর আমি দুজনেই দুদিকে ছিটকে গেলাম। তারপরে সে আবার আবার বেরিয়ে যাচ্ছিল, তাকে আবার টেনে ধরে ঢোকানো হলো ভেতরে। এবার ঢুকিয়ে দিয়ে নিয়ে গিয়ে এবার ওই চাতালে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্রদীপ্ত এসে ও থার্ড আইতে হাত রেখে একটা মন্ত্র কিছু পড়ে তারপর ওকে কুল করলো। তারপরে ওকে দেখে টেকে আর একটা জল দিল, একটা কবচ দিল, দিয়ে বললো যে এটা দিয়ে তুমি রাখো, সামনের আমাবস্যাতে ওর কাজ আমি করব। তো ওই কটা দিন আমার বন্ধুকে মানে স্ট্রিক্টলি প্রদীপ্ত বলেই দিয়েছিল যে তুমি কিন্তু ওর কাজ ছেড়ে কোথাও যাবে না, এবং ও যেন বাড়ির বাইরে না বেরোয়, বাড়ির বাইরে না বেরোয়। বললো আমি আপাতত বন্ধন করে ওরে দিচ্ছি। তারপরে এটা বন্ধন করে ওরে দিল, বললো আর জল দিয়ে দিল, বললো জলটা ঘরেও ছড়াবে প্লাস খাবে। তারপরে ওই অমাবস্যার দিন এলো, তারপরে ওর যজ্ঞ হলো, তারপরে তাকে বার করা হলো। সে কিছুতেই যেতেই চাইছে না, বলছে যে বলছে ও তো আমাকে আহ্বান করে এনেছে, বললো আমি কেন যাবো ছেড়ে। তখন তাকে মুক্তির লোভ দেখিয়ে তারপর সে গেল। বাবারে কি ভয়ঙ্কর একটা এবং ইনসিডেন্ট। এই ঘটনা হবার পরের প্রায় 8 মাসের কাছাকাছি অনন্যা প্রচণ্ড অসুস্থ ছিল, রোগা হয়ে গেছিল, খাবার খেত না, মাথার চুলও প্রচুর মানে ইয়ে হয়ে গেছিলো, প্রচুর চুল উঠে গেছিলো। তারপরে এখন ট্রিটমেন্ট করিয়ে এখন ঠিকঠাক আছে। সো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই দুর্ধর্ষ ঘটনাটা দুর্দান্ত ছিল। আর আমার ওর বলার প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে, কারণ এক ধারায় সবার গল্প শুনতে তো ভালো লাগে না, ওর প্রেজেন্টেশনটা বেশ উইটি কাইন্ড অফ, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। হ্যাঁ, এটা একটু পুরুষালী গলাতে বেশ ভালোই লাগে শুনতে। আমি অতিরিক্ত বেশি মেয়েদের সাথেই ইন্টারাকশন হয় আমার, তো সেখানে একটা মিষ্টত্ব থাকে, একটা কিউটনেস থাকে, এখানে একটা গাম্ভীর্য ছিল, একটা আলাদা আদাতেই ও গল্পটা বলেছে, অ্যান্ড উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অ্যান্ড তার সাথে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে প্রেজেন্ট করলে তুমি। তবে আজকে এপিসোডে যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা আছে, আমাদেরকে শেষ পর্যায়েতে পৌঁছতেই হবে। আগামী দিনে যদি আবারও কোনো ঘটনার সম্মুখীন তুমি হও কিংবা কোথাও থেকে কালেক্ট করো, ডেফিনেটলি চলে আসতে হবে আমার এখানে। আমি একটা ছোট্ট ঘটনার সম্মুখীন হয়েছি। আচ্ছা, মানে একটা না, একাধিক, তার মধ্যে আমি একটা এখন বলতে পারি। আচ্ছা ঠিক আছে, একটু ছোট্ট করে একটা ঘটনা সেটা শোনাই হচ্ছে যাক। একটা সময় মানে আমি যখন কলেজে পড়তাম, সেই সময়টা আমি প্রচুর বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে চলে যেতাম। এবার বকখালি হচ্ছে তখন ঘর বাড়ি ছিল আমাদের, মানে প্রতি মাসে কিছু একটা হলেই একদিনের ছুটে বকখালি ঘুরে আসি, কারণ তখন তো হাতে বেশি টাকা থাকতো না, আর সব থেকে সস্তার একটা উইকেন্ড ট্রিপ মানেই তখন বকখালি। তো আমরা 5 জন বন্ধু মিলে গেছি। এবার তার মধ্যে একটা বন্ধুর গার্লফ্রেন্ড গেছিল ওর সাথে, যদিও তাকেই বিয়ে করেছে সেই সময়কার প্রেম। তো
এবার ওখানে গিয়ে কী হতো, ওখানে একজন চেনা ভদ্রলোক ছিল আমাদের, সে ওখানকার একটা লজের কেয়ারটেকার, সে ওই জায়গাটা একদম দারুণ চেনে আর কি। আচ্ছা, এবার বন্ধুত্ব হয়ে গেছে, মানে বন্ধুত্ব মানে চেনা জানা হয়ে গেছিলো। ওনার প্রথমে একবার ওনার লজে গিয়ে আমরা ছিলাম, সেই থেকে ফোন নাম্বার তো ছিলই। তারপর থেকে যতবারই যেতাম, ওনার লজ ভর্তি থাকলে উনি অন্য লজ বা অন্য হোটেল আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতেন যে তোমরা এখানে থেকে যাও। তো ওই ভদ্রলোক আমাদেরকে মানে বলেছিল তোমরা এতজন আছো তো, বলো চলো আজকে একটা জায়গাতে নিয়ে যাবো। একটা জায়গা হচ্ছে, আপনারা যারা বকখালি গেছেন অবশ্যই চিনবেন, একদম বিচে নেবে বাঁ হাতে একটু এগিয়ে গেলে বনবিবির মন্দির আছে। ওই বনবিবির মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট সিমেন্টের রাস্তা করা আছে ভেতরের জঙ্গলের মধ্যে দিয়ে, এবং বেশ কিছুটা যাওয়ার পর একটা ওয়াচ টাওয়ার আছে। ওই ওয়াচ টাওয়ারটাতে উঠলে ওখান থেকে পুরো বকখালিটা দেখা যায় এবং সুন্দরবনের একটা পার্ট দেখা যায়, যেহেতু বকখালিও সুন্দরবনের একটা পার্টের মধ্যেই পড়ছে। তো ওটা রাত্রিবেলা অসাধারণ লাগে, এবং বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ, একটা কী বলবো, একটা ভুতুড়ে ভুতুড়ে একটা বেশ একটা কী বলবো একটা ফিল একটা হয়, মানে যদিও কিছু নেই ওখানে, ততক্ষণ জানতাম নেই। এবারে ওই যে বনবিবির মন্দিরের পাশ দিয়ে ঢুকে গিয়ে ওই ওয়াচ টাওয়ারে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা তো সিমেন্টের রাস্তা, সরু করে করা। এবার ওটা দিয়ে গেলে ওটা অনেকটা ঘুরে যেতে হয়। আচ্ছা, এবার আমি যদি মাঝখান দিয়ে একটা জায়গা আছে সেটা দিয়ে যদি যাই, তো একটু শর্টে আমরা পৌঁছাতে পারি। এবার ওই যে ভদ্রলোক, এবার ওখানে তো তখন লাইট ফাইট কিছু নেই, পুরো একদম নিশ্চিন্ন অন্ধকার। ওই ভদ্রলোক একটা বড় টর্চ নিয়েছে হাতে, ওই টর্চ নিয়ে সে আমাদেরকে, মানে আমাদের আগে আগে সে টর্চটা জ্বালিয়ে যাচ্ছে এবং তার পেছন পেছন আমরা যাচ্ছি। এবার সামনে একজন বন্ধু, তারপরে আমার ওই বন্ধু মানে কাপেল বন্ধু, তারপরে একজন, তারপরে আমি, মানে আমি সবার শেষে যাচ্ছি যথারীতি। এবারে ওই ভদ্রলোক তখন একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়ে বললো যে এই রাস্তা ধরে গেলে অনেকটা টাইম লাগবে, বললো আমি তোমাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি। বললো কিন্তু তোমরা মানে একসাথে থেকো, কেউ ছিটকে যেও না, অন্ধকার তো দেখতে পাবে না। আর তখন তো আমাদের কাছে এত স্মার্টফোন টাটফোন ছিল না, তো ছোটো ছোটো ফোন ইউজ করতাম তখন। তো এবারে যাচ্ছি, এবার যেতে যেতে সিমেন্টের রাস্তা ছেড়ে মাটি, পুরো মাটির রাস্তা, মানে মাটির রাস্তাও না, মানে জঙ্গল আর কি, তার মাঝখান দিয়ে এবার উঁচু নিচু এরকম কিছু ব্যাপার রাস্তা বাস্তা আছে আর কি। এবার ওই ভদ্রলোক যেভাবে যাচ্ছে ওকে আমরা ফলো করে করে যাচ্ছি। এবার একটা জায়গায় এসছে যেখানে কাঁটা ঝোপ মতন, এবং মানে মাটির তো পুরো জায়গাটা উঁচু নিচু আছে, ভেজা মাটি নয়, কিচ্ছু নয়, শুকনো মাটি। এবারে আমার ওই যে কাপেল বন্ধু আছে, ওই ছেলেটা উঠে গেছে, মানে একটু উঠে গিয়ে আবার নামতে হবে আর কি, উঠে গেছে, মেয়েটা আর উঠতে পারছে না। যতবার উঠতে যাচ্ছে পা স্লিপ করছে। তারপরে আমরা একটু গ্যাপে হয়ে গেছি তখন আমরা আবার আরেকটু কাছে এসে দেখছি, এবার আমাদের হাতে ছোট ফোন, সেটার লাইটে যতটুকুন হয় আর কি দেখছি, ও চেষ্টা করছে, উঠতে পারছে না। তখন আমরা আবার গিয়ে একটু ধরে তুলে দিলাম। তারপরে গিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে পৌঁছে গেছি জায়গাটাতে। ও ওয়াচটা বারে উঠে বসে, এবার তখন আমার ওই মানে যে বান্ধবী আর কি, যে যারা কাপেল, ওরা ওই মেয়েটা তখন বলছে যে তখন না কি একটা হলো, বলে আমি যতবারই মানে ওপরে ওর বয়ফ্রেন্ড হাত ধরে টানছে, বলছে ততবারই মনে হচ্ছে যে আমার নিচের থেকে পাটা ধরে টেনে এনে দিচ্ছে। বললো আমি তার জন্য প্রায় 7-8 বার ট্রাই করার পরে তারপরে আমাকে বলছে তুই এসে পেছন দিয়ে ঠেললি, তখন আমি উঠতে পারলাম। বললাম আচ্ছা, এটা ওখানেই শেষ হয়ে গেছে। ফিরে এসছি, ফিরে এসে এবার যে যার মতো রুমে গেছে। এবার আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ডবল বেডরুম ছিল আর একটা 4 বেডের রুম ছিল। এবার আমরা সব 4 বেডের রুমে এসেই মানে সবাই মিলে ঢুকেছি, এবার ওখানে এসে খাওয়া দাওয়া করবো। এবার তখন আমরা কলেজ স্টুডেন্ট, তখন আমরা ঘুরে ঘাড়ে এসে ভাবলাম যে তাহলে একটুখানি রাত করেই খাবো আর কি। তো তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, আমরা এবার খাবার টাবার নিয়ে বসেছি খেতে। এবার মেয়েটা তখন বলছে আমার না পায়ে খুব জ্বালা করছে। আচ্ছা,
পায়ে খুব জ্বালা করছে। তখন হাত মুখ ধুয়ে এসছে, তুমি বলছে পা খুব জ্বালা করছে। তারপরে ওর বয়ফ্রেন্ড হঠাৎ করে দেখলো পায়ের ঠিক নিচের এই এই জায়গাটাতে 3টে আঁচড়। আচ্ছা, এবার ওরা ভাবলো ওই কাঁটা ঝোপের মধ্যে দিয়ে গেছে, তো ওখান থেকে কাঁটা ফাটা ছিল হয়তো একসাথে, ওটাই হয়তো আঁচড় লেগে গেছে। জ্বালা করছে, ক্রিম লাগিয়ে গিয়ে দিয়েছে। এবার সদ্য একটা আঁচড়, সেটা নিশ্চয়ই পরের দিন সকালবেলা ঠিক হয়ে গিয়ে পুরো চামড়াটা প্লেন হয়ে যাবে না, পরিষ্কার মসৃণ হয়ে যাবে না। সকালবেলা এবার আমাদের ফেরা, এবার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েটা যখন জামা কাপড় পরতে গেছে, গিয়ে ও ভাবছে যে তাহলে ওই জায়গাটাতে তো একটুখানি আঁচড় পড়েছিল, ওখানটা আরেকটু আমি তাহলে ক্রিম লাগিয়ে দিই। ওখানটা ক্রিম লাগাতে গিয়ে দেখে পুরো জায়গাটা মানে যেমন নর্মাল থাকে ওরকমই, মানে কোনো কিছু দাগই নেই ওখানে। এইটা একটা ঘটনা হয়েছিল। আরে বাপরে, এটাও বেশ মানে একটা স্পোকি ইনসিডেন্ট। যাক, আজকে দুর্দান্ত দুটো ঘটনা শুনলাম। আর একদম শেষে যেটা সকলকে বলা সেটা হচ্ছে যে যারা তোমরা ওখানে বসে বসে ভাবছো যে আমাদেরও এরকম স্টকে তো দারুণ দারুণ কিছু ঘটনা আছে, তাদেরকে বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা পপটপ হচ্ছে, চটপট করে ওই নম্বরে কানেক্ট করো, চলে এসো আমার স্টুডিওতে। তোমরা প্রাকৃতিক বা অপ্রাকৃতিক অতিজাগতিক যে কোনো ধরনের ঘটনা এখানে শেয়ার করতে পারো, কোনো স্ট্রাগল স্টোরিও শেয়ার করতে পারো, তাই চটপট করে কানেক্ট করো আর চলে এসো। তো শেষ করব, কিন্তু অবশ্যই সায়ন্তনের আর একটা গান শুনবো। আমি একটু মিউজিক প্রেমী, মানে আমি নিজে তো গান গাইতে পারি না, ইনস্ট্রুমেন্টস অত পারি না প্লে করতে, কিন্তু শুনতে ভীষণ ভালোবাসি, গানের অনুরাগী বটে। তো একটা গান দিয়ে আজকের এপিসোডটা আমরা শেষ করব। এবং বলে রাখি, ওর প্রত্যেকটা গান যেগুলো ও এখানে গাইছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওর নিজস্ব কম্পোজিশন, নিজের লিরিক্স দেওয়া, এবং ওর নিজস্ব ব্যান্ড সায়ন্তন অ্যান্ড ফ্রেন্ডসের। সো আর একটা গান দিয়ে আজকের এপিসোডটা শেষ হোক, চলো। এই গানটার নাম হচ্ছে এগিয়ে চলো। এটা মানে আমার লাইফের একটা খুব খুব একটা খারাপ একটা সময় যখন ছিল, তখন সেই সময়তেই গানটা কম্পোজ করা। শিল্পীর জীবন মানেই তো ওঠা পড়া, আর কিসের ভয় আমায় তাড়া করে যায় পিছু, কিছু সামাজিক কারণে। একটা দিন 4টে রাত কেন ফিরে আসে আবার, থেমে থেকো না বন্ধু আমার, এগিয়ে চলো, বাড়ছে আলো, কাটছে কালো, কিসের ভয়, এগিয়ে চলো, কাটছে কালো, বাড়ছে আলো, কিসের ভয়। 7 তলার সেই ব্যালকনি আজও ধূসর, কেন বুঝিনি মায়াবী নিয়ন শহর ছেড়ে রাতে একা হাইওয়ে ধরে কোথায় চলেছি জানি না, হারিয়ে ফেলেছি আমার চেনা ঠিকানা, ফেলে আসা দিন আজ খুব রঙিন লাগে, বুকের মাঝে কিছু স্মৃতি জাগে, হারিয়ে ফেলা শৈশবে রূপকথার পরীর খোঁজে, হেঁটে চলা তোর হাত ধরে লালটি পার কাজলে সেজে।
কিছু স্বপ্ন আর শীতের চাদর থেকে বেরিয়ে রাত বেড়ে যাকে শরীরে আর বিছানায়। কিছু স্বপ্ন আর শীতের চাদর থেকে বেরিয়ে রাত বেড়ে যাকে শরীরে আর বিছানায়। কিসের ভয় আমায় তারা করে যায় পিছু, কিছু সামাজিক কারণে। একটা দিন চারটে রাত কেন ফিরে আসে আবার, থেমে থেকো না বন্ধু আমার। এগিয়ে চলো, বাড়ছে আলো, কাটছে কালো। কিসের ভয়, এগিয়ে চলো, বাড়ছে আলো, কাটছে কালো। কিসের ভয়।